দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম এবং আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের দৈনিক সমকালে যেই শীর্ষ সংবাদটি ছাপা হয়েছে সেটি শিরোনাম যদি বলি, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা, সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তাসনিম মহসিন। কেমন আছেন? জি শাহাদাত, ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দিল্লির মন কতটা বুঝতে পেরেছে এখনো পর্যন্ত, বা কতটা বোঝার বাকি রয়েছে ঢাকার? না, দিল্লির মন বুঝার আসলে এখনো সময় আছে। কারণ হচ্ছে গিয়ে যে আপনি জানেন যে এই মাসেরই দ্বিতীয় সপ্তাহে ধারণা করা হচ্ছে গিয়ে 10 থেকে 15 তারিখের মধ্যে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো বাংলাদেশ এই বৈঠকটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে এবং এটা নিয়ে বেশ সতর্ক অবস্থায় আছে। কারণ সেই বৈঠক থেকেই দিল্লি আসলে বাংলাদেশের মূলত ঢাকার সাথে সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিতে চায় সেই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করব। এবং সেইখানেই মূলত যত টানাপোড়েন বা যেই ডিসপিউটেডগুলো বা অমীমাংসিত বিষয়গুলো আছে, বা যেই আপৎকালীন যেই আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি যে ঝামেলাগুলো হচ্ছে দুই দেশের মধ্যে, সেটাকে কিভাবে হচ্ছে কি মিটিগেট করে বা সেটাকে কমিয়ে এনে সেই বিষয়গুলোকে আসলে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় মূলত আলোচনা হবে। তো ওই বৈঠকটা হচ্ছে গিয়ে ওই বৈঠক থেকেই দিল্লির মন ঢাকা আসলে বুঝতে যাবে। দিল্লির আন্তরিকতা ঢাকার সঙ্গে কতটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন? 5 আগস্টের পর একটি পট পরিবর্তন হয়েছে, এখন পর্যন্ত আন্তরিকতাটা কতটুকু দেখেছেন? দিল্লির আন্তরিকতা যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে গিয়ে যে 5 আগস্টে শেখ হাসিনা যখন আসলে পালিয়ে দিল্লি গেলেন এবং এইখানে হচ্ছে গিয়ে তার ক্ষমতার অবসান হলো, তো এইটা ভারতের মেনে নিতে কষ্ট হয়েছে। ভারতের 5 আগস্টের পরবর্তী যে আচরণগুলো সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, কিন্তু তারপরেও তারা যেমন নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর ইউনূসকে হচ্ছে গিয়ে ফোন দিয়েছেন, ফোন দিয়ে তাকে চার্জ গ্রহণের জন্য হচ্ছে গিয়ে তাকে কিন্তু অভিবাদনও জানিয়েছেন। সো আমাদের দুই দেশের মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে নিউ ইয়র্কে একটি মিটিং হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে। সো যোগাযোগ কিন্তু হচ্ছে, বৈঠক হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে কি আন্তরিকতার একটা অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ কিন্তু বারবারই বলছে যে এরকম, ইভেন ভারতও মুখে বলছে যে আমরা সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বা বাংলাদেশও আসলে সেটাই চাচ্ছে। যে কারণে আপনি দেখবেন যে ভারত থেকে মূলত ভারতের গণমাধ্যম, তাদের সুশীল সমাজ, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের বিশ্লেষক, ইভেন হচ্ছে গিয়ে ফরেন মিনিস্ট্রি, তাদের সেখানকার যেসব রাজনৈতিক নেতারা আছেন, সেখান থেকে কিন্তু নানা ধরনের কথা বাংলাদেশকে আঘাত করে আসছে। বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা, গুজব, সত্যকে বিকৃত করা নানা ধরনের বিষয়, তথ্য কিন্তু হচ্ছে গিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ কিন্তু সব কিছুতে রিয়্যাক্ট করছে না। বাংলাদেশ রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিয়াকশনের দুটি বিষয় আছে, একটা প্রোঅ্যাক্টিভ আর রিয়াক্টিভ। বাংলাদেশ তো প্রোঅ্যাক্টিভ হচ্ছেই না, মানে সক্রিয় হয়ে আগ বাড়িয়ে বা আগে থেকে হচ্ছে কোনো ব্যবস্থা বা মেজারমেন্ট নিচ্ছে না। বরঞ্চ বাংলাদেশ যেটি করছে সেটা হচ্ছে কোনো যখন এরকম ঘটনা ঘটছে, বিবৃতি আসছে বা কেউ কখনো কোনো কিছু বললে, তো সেটার ক্ষেত্রে বাংলাদেশ রিয়্যাক্ট করছে। মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ আসলে রিয়্যাক্ট করে, প্রতিক্রিয়া জানাচ্ছে। বাংলাদেশ সক্রিয় হয়ে আসলে কিছু করছে না। এই প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রেও বাংলাদেশ খুব সিলেক্টিভ। সব কিছুতে কিন্তু বাংলাদেশ আপনার অ্যাকশনে যাচ্ছে না, খুব সিলেক্ট করে 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 সেই জায়গাগুলোতে অ্যাকশনে যাচ্ছে। সো বাংলাদেশের যে আন্তরিকতার যে জায়গাটা সেটা কিন্তু আছে, কিন্তু ভারতের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তারা যেমন কথার কথা, এই বাংলাদেশেই তো হচ্ছে গিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। তিনি একজন সনাতন ধর্মের বাংলাদেশি একজন মানুষ, এবং তখনকার যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তার যে ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হচ্ছে গিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল। এই বাংলাদেশেই তো হচ্ছে গিয়ে আপনার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। যেমন আমরা জানি যে শেখ হাসিনার সাবেক যে আইজিপি ছিলেন বেনজির আহমেদ, তিনি প্রচুর সংখ্যালঘুদের জমি দখল করেছেন বা কম মূল্যে সেগুলো তাদের থেকে কেড়ে নিয়েছেন। তখন কিন্তু আমরা ভারতকে, মানে ওই সময়টা বিগত 5 আগস্টের আগের যে সময়টা, সেই সময় কিন্তু আমরা ভারতকে আসলে এত ভোকাল হতে আমরা আসলে দেখিনি। কিন্তু হঠাৎ করে 5 আগস্টের পরে তারা একটি ইস্যুও ছাড়ছে না কথা বলার জন্য। এখান থেকে আসলে তাদের আন্তরিকতা আসলে কতটুকু
সেটা বোঝা যায়। এখন আমরা 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপর থেকে যে পরিমাণ সংখ্যালঘুদের নির্যাতনের খবর ভারতীয় মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি, এটি হুট করে বেড়ে যাওয়ার কারণ কি? আচ্ছা, এইটির একটি মজার বিষয়, যেমন গতকালকেই আমাদের পত্রিকাতে একটি রিপোর্ট এসেছিল যে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেখান থেকে একটি খবর ছড়ানো হয়েছিল ময়মনসিংহে এক ভদ্রলোক, মানে সনাতনী ধর্মের এক বাংলাদেশিকে আসলে নির্যাতন করা হয়েছে, কিন্তু এবং সেটির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এবং যেটি হয়েছে যে সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আসলে আমরা গুজবে অনেক বেশি কান দিই, তো সেই জিনিসগুলো মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সেটার উপর বেস করে যখন আমরা আসলে ইনভেস্টিগেট করে দেখলাম আসলে এটা কী, এটা আসলে 50 বছর আগের একটি ঘটনা। সে 50 বছর আগে সেই ব্যক্তি মারাও গিয়েছেন, মানে সে ওই ঘটনায় মারা গিয়েছেন কিনা দ্যাট আই ডোন্ট নো, বাট তিনি আর জীবিত নাই। 50 বছর আগের একটি ঘটনাকে এখন হচ্ছে গিয়ে করা হচ্ছে। সো ফলে হচ্ছে গিয়ে যে এরকম প্রচুর প্রপাগান্ডা, মিথ্যা, গুজব, আগের ঘটে যাওয়া ঘটনা, যেমন 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়াতে হচ্ছে গিয়ে যতগুলো হচ্ছে গিয়ে সংখ্যালঘু নির্যাতনের যেসব ভিডিও ফুটেজ, ছবি বা যাই কিছু খবর প্রচার করা হয়েছে, তার সিংহভাগই হচ্ছে গিয়ে অনেক আগের পুরাতন ঘটনা, 5 আগস্টের পরের না। কিন্তু তারা সেগুলো আসলে তারা গণমাধ্যম আসলে যাচাই বাছাই না করে রান করেছে, কারণ তাদের মানে ওই অবস্থাটা দেখে মনে হচ্ছে বাংলাদেশকে আসলে হার্ট করতে হবে, বাংলাদেশকে আঘাত করতে হবে, এরকমই একটি বিষয় মূলত দেখা গেছে। সো ফলে এবং তখন কিন্তু যেটা হয়েছে কি যে বাংলাদেশ সেগুলোকে হচ্ছে গিয়ে বাংলাদেশের মিডিয়া, আমাদের মিডিয়ার দুর্বলতা ডেফিনেটলি আছে। ইভেন হচ্ছে গিয়ে 5 আগস্টের আগে আমরা যেরকম সেলফ সেন্সর হিসাবে কাজ করতাম, এখনও কম বেশি ওরকমভাবেই করছি, যে ভারতীয় গণমাধ্যমগুলোতে যে ধরনের মিথ্যা বা গুজব ছড়ানো হচ্ছে সেগুলোকে আসলে কাউন্টার করা বা সেগুলোকে সে ফ্যাক্ট চেক করিয়া করে সেই কাজটা আমরা করি না। আমাদের নিজস্ব অবকাঠামোরও দুর্বলতা আছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স বলেন, বিবিসি বলেন বা বড় বড় যেসব স্বীকৃত গণমাধ্যমগুলো আছে আন্তর্জাতিক, তারা কিন্তু এই বিষয়গুলোকে হচ্ছে গিয়ে সামনে নিয়ে আসছে, এগুলো যে আসলে পুরাতন এবং মিথ্যা, কোনোটা বাংলাদেশের না, এই জিনিসগুলোতে তারা কাউন্টার করেছে। সো ভারতের ওই যে বললাম যে তাদের একটি হয়েছে যে শেখ হাসিনার পতন, বা এটা তো আসলে ভারত আসলে নিজের পরাজয় হিসেবে দেখছে, তা আসলে এটা তারা মেনে নিতে পারছেন। ডিসপাইট নরেন্দ্র মোদি হ্যাজ কনগ্রাচুলেট ডক্টর ইউনুস, তারপরও তারা এটা আসলে মেনে নিতে পারছে না বাংলাদেশের পরাজয়টা। ভারতীয় মিডিয়াতে যে সকল সংবাদগুলো প্রকাশ হচ্ছে এবং আমরা একই কথা বলতে পারি যে প্রোপাগান্ডা যেগুলো ছড়াচ্ছে, সেগুলো রুখতে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন বা কি ধরনের স্টেপ নেওয়া হচ্ছে? বাংলাদেশে পক্ষ থেকে আসলে কিছুই করা হয় না ওইভাবে বলতে গেলে। খালি হচ্ছে গিয়ে আপনার হাই কমিশনে হচ্ছে গিয়ে চিঠি দিয়ে বা তাদেরকে ডেকে বলে ফোন করে জানানো যে দেখো তোমাদের দেশে আমার এরকম খবর প্রচার করা হচ্ছে, বাট মানে দিস নট দ্য অনলি ওয়ে। আপনি যখন এটা বলছেন সেটাতে যখন কাজ হচ্ছে না, ভারতের একটি মিডিয়া সেল টাইপের আছে যেখানে মূলত হচ্ছে গিয়ে কেউ যদি মিথ্যা, ভুল বা প্রোপাগান্ডা ধরনের কোনো খবর প্রচার করে, তারা সক্রিয়ভাবে হচ্ছে গিয়ে আপনার সেই গণমাধ্যমকে অ্যাকিউজ করে, তাদেরকে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেবল করে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনে। তো সেই ক্ষেত্রে ভারতের সেই স্বাধীন মিডিয়া সেলটি যদি নিজে থেকে না করে, বাংলাদেশ হাই কমিশন যারা আছেন তারা আসলে কি করছে আমরা আদৌ জানি না, হাই কমিশনারকে ফোন করেও পাওয়া যায় না। তো যেটা হচ্ছে গিয়ে তারা ওই সংস্থাকে জানাতে পারে, দেখো আমার দেশ নিয়ে তোমার দেশ থেকে এরকম মিথ্যা কথাগুলো ছড়ানো হচ্ছে, যেগুলো সম্পূর্ণ বেসলেস, যেগুলো আসলে কোনো ভিত্তি নেই, তো তোমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নাও। সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ নিতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিছু করা হয়নি এখন পর্যন্ত। সামনে একটা করার সুযোগ আছে। দ্বিতীয় যেটা কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে যে আন্তর্জাতিকভাবে মূলত হচ্ছে গিয়ে নিঃসন্দেহে ভারতের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের থেকে অনেক স্ট্রং। ভাষার দিক থেকে তাদের ইংরেজি ভাষার প্রচুর খবরের কাগজ বলেন, টিভি বলেন, সেগুলো তারা সম্প্রচার করে থাকে। তো ফলে সেগুলো থেকে যখন তারা আসলে প্রোপাগান্ডা বা মিথ্যা তথ্য ছড়ায়, তো তখন সেগুলোকে কাউন্টার করার মতো সেই পরিমাণ গণমাধ্যম বা ইংরেজি মাধ্যমের যেই পত্রিকা বা টিভি স্টেশনগুলো থাকা দরকার ছিল বাংলাদেশে, সেটি আসলে নাই। ফলে যেটি হচ্ছে যে ওটাকে আসলে কাউন্টার করে আমরা বলতে পারছি না বা সত্য ঘটনাটা বলতে পারছি না। তো এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে যে মিশনগুলো আছে তাদের মাধ্যমে বা হচ্ছে গিয়ে আমাদের মাধ্যমে বা ফরেন মিনিস্ট্রি
প্রেস নোটের মাধ্যমে আসল ঘটনাগুলো, বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী যেই পরিস্থিতি সেটাকে তুলে ধরতে পারে। সেটাকে প্রপারলি তুলে ধরতে না পারার কারণে যেটা হচ্ছে গিয়ে পশ্চিমা দুনিয়া ভারতের এই প্রপাগান্ডাকে বিশ্বাস করছে। সবচেয়ে আলোচনার যদি কেন্দ্রবিন্দু বলি যে শেখ হাসিনা এখনো ভারতে রয়েছে, বাংলাদেশের মানুষের আগ্রহ কবে তাকে ফিরিয়ে আনা হবে এই সম্পর্কে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি অবস্থায় আছে বর্তমানে শেখ হাসিনা আসলে কিভাবে আছেন সেটা কম বেশি গণমাধ্যমের থ্রুতে কিন্তু আমরা জানি। সরকারিভাবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নাই। এর কারণ কি? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে যেটি হয়েছে যে 5 আগস্টের পরে বাংলাদেশ সরকার থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাথে একটি কথা বলা হয়নি। এমনকি ভারত তো ডেফিনেটলি আমাদেরকে জানাবে না, ভারত জানায়নি। কিন্তু ভারত তাদের ফরেন মিনিস্ট্রি এটি স্বীকার করেছে শেখ হাসিনা তাদের ওখানে আছে। তারা এটিও বলেছে সেখানেই অবস্থান করছে, তার সিকিউরিটি রিজনের কারণে হয়তো তার মানে সে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে কোন লোকেশনে আছে সেটি হয়তো বলা হয়নি, কিন্তু বলা হয়েছে শেখ হাসিনা আছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে শেখ হাসিনা কোথায় আছে, কী করছে না করছে, বাংলাদেশ কিছু জানতে চায়নি। এটি একটি সিগন্যাল যে বাংলাদেশ আসলেই ভারতের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে চায়, ভারতকে কোনো রকমভাবে বিব্রত করতে চায় না। এমন কোনো কোয়েশ্চেন করে, এমন কোনো টপিক তুলে বাংলাদেশ আসলে ভারতকে একটি এম্বারাসমেন্ট সিচুয়েশনে ফেলতে চায় না। যেই কারণে যেটি হয়েছে যে বাংলাদেশ আসলে শেখ হাসিনা প্রসঙ্গ এখনও তুলছে না। অবশ্যই এটা মানে শেখ হাসিনা প্রসঙ্গ আসবে কি আসবে না এটা বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে আসলে সিদ্ধান্ত আসতে হবে। বিষয়টি রাজনৈতিক, এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন তিনিও মূলত হচ্ছে গিয়ে জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এখনও দিল্লিতে আছেন, দিল্লিতে বসে হচ্ছে গিয়ে নানা ধরনের বক্তৃতা বিবৃতি তিনি দিচ্ছেন এবং বাংলাদেশ সরকার থেকে স্পষ্টভাবেই ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যদি কোনো ধরনের কোনো বক্তৃতা বা বিবৃতি প্রকাশ করেন, প্রচার করেন, সেটা দুই দেশের সম্পর্কের আসলে অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনার কাছ থেকে শেষ একটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে ডিসেম্বরে যেই বৈঠকটি হবে সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এবং এই শেখ হাসিনার ইস্যুটা কি উঠবে কিনা একটু সংক্ষেপে যদি বলতেন। শেখ হাসিনার ইস্যুটি আসবে কিনা এটি আবারও বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে আসলে মানে ওরকম প্রস্তুতি তাদের নাই। যদি শীর্ষ পর্যায়ের থেকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয় যে শেখ হাসিনা ইস্যুতে তারা কথা বলবে, তাহলেই হচ্ছে গিয়ে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় জিনিসটা পারসিউ করবে। আদারওয়াইজ এটা আসলে ফরেন মিনিস্ট্রি করবে না। এর নিচের ঘাড়ে আসলে কেউ নিতে চায় না, কারণ বাংলাদেশে আসলে প্রতিহিংসার রাজনীতি আছে, আপনি জানেন। এখন ফরেন মিনিস্ট্রি কোনো অফিসিয়াল বা ফরেন মিনিস্ট্রি যদি নিজের থেকে জিনিসটি সামনে এগিয়ে আনে, যদি কোনো কারণে আবার ক্ষমতার পরিবর্তন হয়, তখন সেই ব্যক্তিকে হচ্ছে আসলে রোষানলের শিকারে পড়তে হবে। কোন বিষয়গুলো আসতে পারে এই আলোচনায়? বাংলাদেশ এখনো হচ্ছে গিয়ে এই মুহূর্তে কারেন্ট সীমান্ত হত্যার মতো বিষয় আছে, পানি সমস্যা আছে, মানে যেই ইস্যুগুলো হচ্ছে গিয়ে বার্নিং ইস্যু, বাংলাদেশের পক্ষ থেকে সেগুলো তোলা হবে। আর ভারতের পক্ষ থেকে মানে যেটি আমাদের সূত্র আমাদেরকে জানিয়েছে যে তারা মূলত হচ্ছে নিরাপত্তা এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয় দুটো। আপনি যদি দেখেন যে সংখ্যালঘুর দের মধ্যে, বিশেষ করে মুসলিম হিন্দুদের মধ্যে যে সংঘাত, সেটা কিন্তু এই সাবকন্টিনেন্টের মধ্যে আছে, শুধু পাকিস্তান, ভারত, বাংলাদেশ। এর বাইরে আমি বিশ্বের আসলে কোথাও শুনিনি অন্যান্য দেশে, দেশে হিন্দু আছে, দেশে মুসলিম আছে, সকল সম্প্রদায়ের লোকজন বাস করে, সেখানে সংখ্যালঘুর এই পর্যায়ের হচ্ছে গিয়ে কোনো সংঘাত আসলে হয় না। সেটা শুধু হয় হচ্ছে গিয়ে এই সাবকন্টিনেন্টে একদম শুরু থেকেই হচ্ছে গিয়ে রাজনীতিবিদরা এই বিষয়টাকে হচ্ছে গিয়ে রাজনীতির করে নিয়ে আসছে এবং আমাদের মধ্যে হচ্ছে গিয়ে ডিভাইড অ্যান্ড রুল, সেই গেমটা তারা প্লে করে। তো সেটাই আসলে এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর যদি দেখেন ভারতের রাজনীতির মূলত দুইটি উইং, আমরা বলি যে পাখির দুটি ডানা, সেরকম ভারতের রাজনীতির দুটি ডানা। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, আরেকটি হচ্ছে গিয়ে আপনার নিরাপত্তা। তো কথা হচ্ছে গিয়ে ভারত এবারের মিটিংয়ে ডেফিনেটলি নিরাপত্তার বিষয়টা আনবে। নিরাপত্তা কোনটা? তাদের শেখ হাসিনার সময় তারা নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে পরিমাণ সিকিউরিটি তারা এনজয় করতো, তো সেই জিনিসটা তাদের একটা উদ্বেগ আছে এই বিষয় নিয়ে, তারা এটা বলবে। তো তাদের যদি আসলেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতো, আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো একটা দেশ যেখানে মানুষের আকাঙ্ক্ষা, পিপলস অ্যাসপিরেশন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ আসলে একটা দীর্ঘ সময় কর্তৃত্ববাদের শাসনের অবসান ঘটিয়েছে, সেই জায়গায়
মানুষের আকাঙ্ক্ষার সাথে না থেকে তার বিরুদ্ধে গিয়ে ভারত কি তার সার্বভৌম সিকিউর আসলে কতটুকু করতে পারবে? মানে কারণ হচ্ছে কি আপনি একটা পুরো জেনারেশনের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন। তো এই জেনারেশন যত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং এই জেনারেশন হচ্ছে গিয়ে ততদিন হচ্ছে গিয়ে এটা আপনার জন্য একটা সিকিউরিটি থ্রেট হবে। আপনি যদি আসলেই সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকতেন বা ওটা উদ্বেগ আপনার থাকতো, তাহলে কিন্তু আপনি কি করতেন, এই মানুষগুলোর সাথে আপনি নিজেকে টাই আপ করতেন, তাদের অ্যাসপিরেশন, তাদের আকাঙ্ক্ষার সাথে আপনি হচ্ছেন গিয়ে একমত হতেন, না করে আপনি একক একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনি হচ্ছেন গিয়ে পুরো জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সো ফলে সিকিউরিটিটা তাদের রাজনীতি এবং যেটা আমরা বললাম সাম্প্রদায়িকতা, এটা হচ্ছে গিয়ে ভারতের রাজনীতি। কারণ ভারত যদি সনাতনী ধর্মের যে জনগণরা বাংলাদেশে আছেন তাদের বিষয়ে আসলেই কেয়ারিং হতেন, সহমর্মী হতেন, তাহলে 15 বছর আগেও যেই মানুষগুলা হচ্ছে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের পাশে আমরা তাকে দাঁড়াতে দেখতাম। আমরা তো দেখিনি। ফলে তাদের রাজনীতির আসলে দুটি পয়েন্ট, নিরাপত্তা এবং সংখ্যালঘু নির্যাতন, এই দুটো তারা হচ্ছে গিয়ে বড় করে বৈঠক আনবে। তাসনিম, আপনাকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে এখানেই ছিল শেষ, এবং পরবর্তীতে অন্য কোনো শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com আপনারা চোখ রাখুন।